মানে কোটা থাকুক, বাট এটা মেধার অল্টারনেট হতে পারে না। আমি এই আন্দোলনের সাথে একদম সব দিক থেকে একমত এবং আমি খুবই পজিটিভলি দেখি এবং আমি মনে করি সরকারের খুব শীঘ্রই এই আন্দোলন এই যুক্তিযুক্ত অনুধাবন করে এবং এটাকে মেনে নেওয়া উচিত। আজকে উচিত ছিল আওয়ামী লীগ থেকে 10টা ভালো রাজনীতিবিদ যে এই কোটা ছাত্রদের সাথে বসে কথা বলে তাদের প্রবলেম অনুধাবন করে উপলব্ধি করে তাদের সাথে বসে জিনিসটা ঠিক করার। মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত যারা আছে তারা কোটা সিস্টেমে যেটা করেছিল, দ্যাট ওয়াজ ভেরি গুড, নাইস। কিন্তু একটা দেশের আজকে 53 বছর বয়স হয়ে গেছে, স্বাধীন হয়েছি। আমার কথা হচ্ছে যে 12 বছরও যদি ধরা হয় তার বয়স, তাহলে আজকে 53 আর 12 কত হয়? 65। 65 বছরের বয়সের লোকটা তো স্কুল কলেজে ভর্তি হওয়ার জন্য বা সরকারি চাকরি করার জন্য 65 বছর ভর্তিতে সে যাবে না। কাজে এরা যারা এই কোটাটাকে রাখতে চাচ্ছে তারা তো মুক্তিযোদ্ধাদের জন্য রাখতে চাচ্ছে না, তারা নিজস্ব স্বার্থের জন্য রাখতে চাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে দর্শক শ্রোতা মণ্ডলী। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কোটা বিরোধী আন্দোলনে এবারে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ালেন আন্দালিব রহমান পার্থ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তিনি শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ালেন। তিনি শিক্ষার্থীদের এই আন্দোলনকে যুক্তিসম্মত মনে করেন। তিনি বলছেন কোটা নয়, দেশে মেধার প্রয়োজন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তাই কোটা সংস্কার অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কোটা বাতিল দাবিতে কি বলল শিক্ষার্থীদের এই আন্দোলনকে কেন্দ্র করে আন্দালিব রহমান পার্থ ভাই, আমরা সেটা শুনবো। আশা করি সঙ্গে থাকবেন। এবং যে ছাত্রলীগ পুলিশ বাহিনী শিক্ষার্থীদের ওপরে হামলা করলো, সে হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদও জানিয়েছে আন্দালিব রহমান পার্থ। আমরা দেখে আসবো আন্দালিব রহমান পার্থর মুখ থেকে তিনি কি বলছেন শিক্ষার্থীদের এই কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সরকারের যে আগ্রাসন আচরণ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সেটা নিয়ে কি বললেন আন্দালিব রহমান পার্থ সেটা আমরা শুনবো। একই সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানাবো। আজকে উচিত ছিল আওয়ামী লীগ থেকে 10টা ভালো রাজনীতিবিদ যে এই কোটা ছাত্রদের সাথে বসে কথা বলে তাদের প্রবলেম অনুধাবন করে উপলব্ধি করে তাদের সাথে বসে জিনিসটা ঠিক করার। যে আওয়ামী লীগ ওটা মেনে নিতে চাচ্ছে না, যে আওয়ামী লীগের আনপপুলারিটি বা ডিসিশনের বিরুদ্ধে এরকমভাবে সাধারণ ছেলেমেয়েরা নেমে যাবে, এই জন্য আসলে চক্ষু লজ্জা বা লোক দেখানোর জন্য এসব কথা বলছে। আমি এই আন্দোলনের সাথে একদম সব দিক থেকে একমত এবং আমি খুবই পজিটিভলি দেখি এবং আমি মনে করি সরকারের খুব শীঘ্রই এই আন্দোলন এই যুক্তিযুক্ত অনুধাবন করে এবং এটাকে মেনে নেওয়া উচিত। কোটা থাকতেই পারে, বিকজ কিছু চ্যালেঞ্জ মানুষ থাকে যারা হয়তো অ্যাকোমোডেট হতে পারে না তাদের জন্য, বাট সেই সংখ্যাটা কোনোভাবেই 56% বা 60% থাকতে পারে না। মানে কোটা থাকুক, বাট এটা মেধার অল্টারনেট হতে পারে না। মেধাই এবং আমাদের দেশটা এই আজকে যারা এই জেনারেশন যারা করছে, কারা সরকারি কাজ চাচ্ছে, তো তারাই তো ব্যাকবোন, ওনারাই তো করবেন। তো এখানে যদি আপনি একদম কোটাকে এত প্রাধান্য দেন অ্যাট দ্য কস্ট অফ মেরিট, তাহলে তো এই ছেলেগুলি কোথায় যাবে, এই ছেলে মেয়েগুলি, এবং এরা দেখা যাবে বিদেশ চলে যাচ্ছে বা মেরিটের আপনি সুবিচার করবেন না। তো আমি মনে করি, প্লাস সরকার তো আগেই বলে দিয়েছিল যে এই কোটা থাকবে না। এখন হঠাৎ করে আদালতের ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে আবার আদালত থেকে নির্বাহী বিভাগে নিয়ে বা সরকারের কাছে নিয়ে, আমার মনে হয় এটা আওয়ামী লীগ খুব স্মার্টলি হ্যান্ডেল করতে পারেনি। আমি সবসময় মনে করি এগুলি পলিটিক্যালি হ্যান্ডেল করা উচিত, যেটা আমি আগেও বলেছি এখনও বলছি যে আওয়ামী লীগের পলিটিক্স ডিপলিটিসাইজ করতে করতে যে পলিটিক্যালি একটা ব্যাংক্রাপসির জায়গায় চলে যাচ্ছে, রাজনীতিবিদের অভাব, রাজনীতি নাই। আজকে উচিত ছিল আওয়ামী লীগ থেকে 10টা ভালো রাজনীতিবিদ যে এই কোটা ছাত্রদের সাথে বসে কথা বলে তাদের প্রবলেম অনুধাবন করে উপলব্ধি করে তাদের সাথে বসে জিনিসটা ঠিক করার। এই সব কিছুই যদি আদালতের বারান্দা দিয়ে জাজ সাহেবের কলমের খোঁচা বা নির্বাহী বিভাগের কোনো একটা কমিশনের কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ ছেলেপেলের ভবিষ্যৎ ঠিক হবে, এটা কিন্তু ওদের সাথে পলিটিশিয়ানের যেমন ইন্টেগ্রিটি যে কানেক্টিভিটি থাকে, সেই কানেক্টিভিটি থাকে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তো আমি মনে করি ইটস আ পলিটিক্যাল ইস্যু এবং খুব স্মার্টলি পলিটিক্যালি হ্যান্ডেল করা উচিত। আমি এটা আসলে পলিটিক্যাল রেটরিক ছাড়া কিছু না। অফকোর্স বিএনপি বা আমরা বা যারাই আছি, আমরা জনগণের রাজনীতি করি এবং জনগণের যে কোনো লজিক্যাল আপনি যে আন্দোলন হবে তার পক্ষে আমাদের নৈতিক সমর্থন থাকতেই পারে। তার মানে যে এই আন্দোলন আমরা করছি বা এই আন্দোলন আমাদের, সে কথাটা রাইট না। এটা আওয়ামী লীগের ব্যর্থতা যে আওয়ামী লীগ ওটা মেনে নিতে চাচ্ছে না, যে আওয়ামী লীগের আনপপুলারিটি বা
ডিসিশনের বিরুদ্ধে এরকমভাবে সাধারণ ছেলেমেয়েরা নেমে যাবে, এই জন্য আসলে চক্ষু লজ্জা বা লোক দেখানোর জন্য এসব কথা বলছে। বাট আওয়ামী লীগ নিজেও উপলব্ধি করে, তাদের এত গোয়েন্দা সংস্থা এত কিছু আছে, তারা ভালো করেই জানে যে এটা সাধারণ ছাত্রছাত্রীদের একটা অত্যন্ত লজিক্যাল আন্দোলন, এবং আমি যেটা মনে করি আওয়ামী লীগের খুব শীঘ্রই এটা সলভ করা উচিত। আমরা তো এই মুহূর্তে সত্যি কথা বলতে দল গোছানোতেই আমরা ব্যস্ত। আমরা ঢাকা থেকে আরম্ভ করে সারা বাংলাদেশে, এর আগেও আপনি দেখেছেন আমরা কাজ করে যাচ্ছি, এখনও আমরা কাজ করে যাচ্ছি। যেহেতু প্রবলেমটা হলো পলিটিক্স না থাকলে ছেলেপেলেদের বা ভালো ছেলেদেরকে পলিটিক্সে আনাটা খুব কঠিন, পলিটিক্যাল প্র্যাকটিস নাই। আর যেহেতু ডাকসু বা অন্য অন্য জায়গা থেকে ছেলেরা আসতে পারছে না, সো আমরা চেষ্টা করছি প্যাসিভ পলিটিক্স হলেও যাতে একটা বড় জেনারেশনকে আমরা রাজনীতিতে আনতে পারি, সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। এই যে কোটা সংস্কারের যে বিষয়টি, মানে এটির সঙ্গে আপনি ছাত্রদের সঙ্গে একমত কিনা, বা এটি কিভাবে সংস্কার করা যায় বলে আপনি মনে করেন? মুক্তিযুদ্ধ থেকে যারা এসছে তাদেরকে সম্মান জানানোর জন্য তাদেরকে কোটা সিস্টেমের একটা সিস্টেমের মধ্যে আনা, ইট ওয়াজ ফরজে আইন। আচ্ছা। আর তার সন্তানদের জন্য যেটা দেয় সেটাও ঠিক আছে, একটা মুক্তিযুদ্ধ করেছে দেশের জন্য, যারা লড়াই করেছে। শুধু এই ব্যাপারে কিন্তু বলছি, মুক্তিযুদ্ধের জন্য যে আপনারা কি ওনারা কি বড় বড় অন্য অন্য জায়গায় কি কি করছেন সেটা কিন্তু ভিন্ন প্রশ্ন। জি। তো সেইখানে মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত যারা আছে তারা কোটা সিস্টেমে যেটা করেছিল, দ্যাট ওয়াজ ভেরি গুড, নাইস। কিন্তু একটা দেশের আজকে 52-53 বছর বয়স হয়ে গেছে, স্বাধীন হয়েছি। তো সেই সময় যদি একটা ছেলের বয়স থাকে 12 বছর বা 14 বছর, ধরে নিলাম 12 বছরে সে একটা রাইফেল তুলতে পারে, হুইচ ইজ নট পসিবল। কারণ এখন যে রাইফেল ব্যবহার করা হয় তখন যুদ্ধকালীন সময় সেই রাইফেল কিন্তু বাংলাদেশ বা দিদেন ইস্ট পাকিস্তানে ছিল না, তখন ছিল 303 রাইফেল। এখন 303 রাইফেল একটা 12 বছরের ছেলে জাগিয়েই তুলতে পারবে না। এখন তারপরেও যদি তাকে মুক্তিযুদ্ধ বলা হয়, ঠিক আছে, আমি ওই বিতর্কেও যেতে চাই না। আমার কথা হচ্ছে যে 12 বছরও যদি ধরা হয় তার বয়স, তাহলে আজকে 53 কত হয়? 65। 65 বছরের বয়সের লোকটা তো স্কুল কলেজে ভর্তি হওয়ার জন্য বা সরকারি চাকরি করার জন্য 65 বছর ভর্তিতে সে যাবে না। কাজে এরা যারা এই কোটাটাকে রাখতে চাচ্ছে তারা তো মুক্তিযোদ্ধাদের জন্য রাখতে চাচ্ছে না, তারা নিজস্ব স্বার্থের জন্য রাখতে চাচ্ছে। কারণ কোনো হিসেবেই তো মুক্তিযোদ্ধাদের জন্য এটা পড়ে না। তার সন্তানদের জন্য যদি দিতে চাও, সেই সন্তানরা প্রায় দেখা যাবে যে সত্যিকারভাবে যদি একজন আমরা ধরতে চাই যে 20 বছর বা 22 বছর, তাহলে 50 আর 20 70 বছরের ছেলের যদি বাবা হয় তাহলে ছেলের বয়স হয়ে যাবে 40 বছর বা 45 বছর বয়স। সেও তো এখন কলেজে যাওয়ার জন্য বা সরকারি চাকরি করার জন্য সে যাবে না, কারণ তার তো বয়সটা থাকবে না, সেটা যাবে না। তাহলে এই কোটাটা কাদের জন্য থাকছে? সো এই কোটা ফর ফ্রিডম ফাইটার্স, এবং যেটা ফ্রিডম ফাইটারদের সম্মান করার জন্য এবং তাদের ছেলেদেরকে, সে ছেলে মেয়ে সবাইকে দেওয়ার জন্য কোটাটা দেওয়া হয়েছে। সে কোটাটা তো এখন থাকার কোনো জাস্টিফিকেশন নেই। যারা রাখতে চাচ্ছে তারা কেন রাখতে চাচ্ছে, দ্যাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আবার কিছু এক সময় কোটা ছিল মহিলাদের জন্য, একটা কোটা ছিল। হ্যাঁ, মহিলারা তখন মুভমেন্ট করে বেড়াচ্ছে যে আমরা সম অধিকার চাই সব কিছুতে। তো সব কিছুতে আপনি ট্রেনের মধ্যে যাচ্ছেন, আপনি একটা বাসের মধ্যে যাচ্ছেন, মহিলাকে দেখলে মহিলা আসন, একটা ছেলে উঠে দাঁড়াচ্ছে, একজন মহিলা বসছে, উইথ ডিউ রেসপেক্ট টু দেম। আপনারা তো সমান সংখ্যক চাচ্ছেন, সম অধিকার চাচ্ছেন, তো আপনাকে দেখে একটা ছেলে উঠে দাঁড়ানোটা তো আইনের ব্যাপারে স্বতঃসিদ্ধ নয়। সাধারণ মানুষ হিসাবে মানবিকরণের জন্য একটা ছেলে ভদ্রতা করে দাঁড়াতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। কাজে এইসব জিনিসগুলোকে কোটা বর্জন করতে হবে, এটা সরকার যদি, এবং সরকার যেটা এখন এই হেলে দুলে চলার একটা মানসিক অবস্থা তারা করে নিয়েছে, যে একটা দিয়ে আরেকটা ঢাকে, আরেকটা দিয়ে আরেকটা ঢাকে। রাসেল ভাইপার দিয়ে ছাগল ঢাকলো, ছাগল ঢাকার পরে আরেকজনের কি বলে ড্রাইভার ঢাকলো, ড্রাইভারকে এখন ঢাকার বেঞ্জিত মাঝখানে বেঞ্জিতকে ঢাকলো, এখন ড্রাইভারকে ঢাকার আবেদ আলী সাহেবকে ঢাকার কারণের জন্যে এখন আবার একটা নতুন একটা জিনিসকে তুলে ধরা হলো, একটা সেটেল জিনিসকে আবার রিভাইভ করা হলো। এটা আমি তো মনে করি ইটস সাম সর্ট অফ প্ল্যান্ড ওয়ে। সেটা দেখা যাচ্ছে যে আসলে এই যে মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা রাখা হয়েছে সেখানে সন্তান পর্যন্ত ঠিক ছিল, কিন্তু পরবর্তীতে আপনার কথা অনুযায়ী মুক্তিযোদ্ধাদের সন্তানের সন্তান তাদের সন্তানের জন্য আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট। এবং এটাও চরম সত্যি কথা যে মুক্তিযোদ্ধারা এটা কখনো কোনোদিন চায়নি। কারণ আমরা দেশকে স্বাধীন করেছিলাম যখন, সে সময় একটা নির্দেশই ছিল বঙ্গবন্ধুর, যে আমাকে একটা দেশ দাও, আমাকে একটা স্বাধীনতার পতাকা দাও, আর আমি জাতি হিসাবে আমি বাঙালি, আমাকে সেই বাঙালি আমার পরিচয়টা, আত্মপরিচয়টা দাও।
আমরা সেটা তিনটেই আল্লাহ আমাদের রহমত করেছে, আমরা সেটা তিনটে এনেছি। সো উই ডোন্ট নিড এনিথিং। আর আপনাদের মৌখিকভাবে আপনারা যত কথা বলছেন মুক্তিযোদ্ধাদের জন্য, কোটা বলছেন, দিস বলছেন, দ্যাট বলছেন, আরে মুক্তিযোদ্ধাদের তো 50 বছর পরে আপনারা একটা সার্টিফিকেট দিলেন মাত্র। আগে দিয়েছিলেন সেটা সাময়িক সনদপত্র, সার্টিফিকেটের সাথে একটা আইডেন্টিফিকেশন কার্ড দিলেন, আইডেন্টিটি কার্ড দিলেন। সেই আইডেন্টি কার্ডটা কোনো ভ্যালুলেস আইডেন্টি কার্ড। পৃথিবীতে এরকম জঘন্য আইডেন্টি কার্ড তো কোনো কিছু হতে পারে না। এটা না তাকে ভিআইপি বানাচ্ছে, না তাকে সিআইপি বানাচ্ছে, নাকি ফ্রি সরকারি জিনিসপত্র ব্যবহার করার অনুমতি দিচ্ছে, না ট্রিটমেন্টের জন্য তাকে বিনা পয়সায় ট্রিটমেন্ট করার অনুমতি দিচ্ছে, যে হ্যাঁ ওষুধ যেগুলি আছে সেগুলো কিনে খাবে, আদারওয়াইজ রুমে থাকছে রুমের ভাড়াটা তাকে দিতে হবে না। কোনো ক্যাটাগরি জিনিসই তো তাদেরকে দেওয়া হয়নি, অথচ বলা হচ্ছে যে মুক্তিযোদ্ধারা জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, উনি 2 নং সেক্টরে যুদ্ধ করেছিলেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান। কিন্তু আমি যতদূর জানি যে বাংলাদেশ সরকার যথেষ্ট সুযোগ সুবিধা আমার বাবাকে দিচ্ছে, আমার ফ্যামিলিকে দিচ্ছে। বাবা প্রতি মাসে 20,000 টাকা ভাতা পাচ্ছে, এটাও একজন সরকারি চাকরিজীবীর বেতনের চাইতে কোনো অংশে কম না। সেখানে আমার প্রয়োজন নেই তো যে আমি অন্য একজনের চাকরির সুযোগটা নষ্ট করার। আমি আমার বাবার বেতন থেকে আমি যেটুকু সুবিধা পাচ্ছি, আমি পড়াশোনা করতেছি, আমি পড়াশোনা করে আমি আমার মেধা দিয়ে বাকিটা যেতে চাই। আমার বাবা আমার জন্য করেছে, আমাকে করতে হবে আমার ছেলে সন্তানের জন্য। আমার ছেলে সন্তান আমার বাবার সুবিধা নিক বা আমি সুবিধা নেই, সেটা আমি চাচ্ছি না। এই দেশ সবার দেশ, সবারই অধিকার আছে। বিশেষ করে যারা মেধাবী, প্রতিনিয়ত আমরা দেখি, আমি হলে থাকি, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি দেখি যে আমার ভাইয়েরা কী পরিমাণে কষ্ট করতেছে, আমার সিনিয়র জুনিয়র বেসমেটরা প্রতিনিয়ত কী পরিমাণ কষ্ট করতেছে একটা চাকরির জন্য। সেইখানে আমি কেন পরিশ্রম বিনা আমি কেন সুযোগটা নিব? আমি এই জায়গায় আমিও চাই ওদের সাথে আমি লড়তে। যদি আমি মেধায় ওদের সাথে না লড়তে পারি, তাহলে আমি কিন্তু আমার মেধার পরিচয় দিতে পারবো না, যোগ্য না, আমি যোগ্য না। আমি দিন শেষে দেখা গেছে ওই সেক্টরে গিয়ে আমি আবার কী করতে পারবো না, আমার প্রতিবাদ আমি প্রকাশ করতে পারবো না। পরে আমাকে আশ্রয় নিতে হবে অন্য, হোক সেটা দুর্নীতি, হোক সেটা লবিং, যেটা হোক না কেন আমাকে সেটার আশ্রয় নিতে হবে। তো আমি চাই হচ্ছে সরকার কোটা ব্যবস্থা যেটা পূর্ণবহাল রেখেছিল 18-এর পরিপত্রে, সেটা বর্জন করে যাতে আমাদেরকে সংস্করণ করে, বর্জন আমি বলবো না যে বর্জন করেন, সুবিধা দেওয়া হোক, তবে এটা সীমিত পরিসরে, এবং এটা সন্তান পর্যন্ত রাখুক, নাতনি পর্যন্ত না, সন্তান পর্যন্ত সেটা সুবিধা রাখতে হবে। আমার জানার মতে সন্তানের মধ্যে মানে আমি সর্বকনিষ্ঠ, যেহেতু আমরা 6 ভাই বোনের মধ্যে আমি সবার ছোট। যুদ্ধের সময় বাবার বয়স ছিল হচ্ছে 22-21, আর আমার জন্ম হচ্ছে 1999। তো সেই হিসাবে আমার মতে আমি মনে হয় সর্বশেষ প্রজন্ম মুক্তিযোদ্ধা সন্তানের মধ্যে। আমার পরে মনে হয় না কেউ আর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করার মতো রাইট রাখে। আমার মতে মাস্টার্স রানিং চলতেছে। আমি চাই সরকারের যদি সুবিধাটা দিতেই হয় সেটা 10% রাখুক, বাট এটা সন্তানের জন্য, সন্তানের পরবর্তী আর কেউ যদি সুবিধা না নিতে পারে, এটা একটা প্রথম কথা। আর যেটা বললাম যে যদি টোটালি না দিতে চায়, তাহলে এটা হচ্ছে বন্ধ করে দিতে হবে। প্রতিবন্ধী কোটা, সকল প্রকার কোটাই বন্ধ করতে হবে। প্রতিবন্ধী কোটা বা অনেকেই বলছে যে উপজাতি, নারী, প্রতিবন্ধী, এগুলার কিছু প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে নারী কোটা আমি এটা সাপোর্ট করতে পারতেছি না। নারী কোটা কেন প্রয়োজন? নারীরাও মেধা দিয়ে আসতে হবে আমাদের সাথে, নারীরাও মেধা দিয়ে আসতে হবে। কারণ দেশ চালাচ্ছে একজন প্রধানমন্ত্রী, তিনি একজন নারী। উনি যদি এই পর্যন্ত আসতে পারেন, তাহলে আমাদের আপুরাও আসতে পারবে এই পর্যন্ত। সংসদের প্রধান স্পিকার যে, সেও কিন্তু একজন নারী। ওরা যদি মেধা দিয়ে আসতে পারে, তাহলে এই ক্ষেত্রে কোটা কেন প্রয়োজন হবে? ওরাও মেধাবীদের সাথে মেধা দিয়ে এই জায়গায় আসতে হবে। সো আমি চাই যদি কোটাটাকে যদি সংস্করণ করা হয়, সেটা 5 থেকে 10% রাখা হোক মুক্তিযোদ্ধার সম্মানার্থে। হ্যাঁ, মুক্তিযোদ্ধা যদি সম্মান দিতে হয় 5 থেকে 10% দিই, এবং ওইটা সন্তানের জন্য, নাতি করে আর জন্য প্রয়োজন আমি মনে করতেছি না। ঠিক আছে? আর আমি একজন সন্তান হিসেবে প্রাউড ফিল করতে পারি এই জায়গা থেকে যে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমিও ন্যায়ের পক্ষে আজকে এখানে দাঁড়াইতে পারছি। আমি যদি হাতে চুরি করে হলে বসে থেকে ভিডিও করে যদি আমিও বিরোধী আন্দোলন করি, তাহলে আমার ভিতরে মুক্তিযুদ্ধের চেতনা নেই। আমি কখন বলতে পারবো আমার ভিতরে মুক্তিযুদ্ধের চেতনা আছে? আমার বাবা 71 সালে ন্যায়ের জন্য লড়ছে, আমিও আজকে সাধারণ শিক্ষার্থীদের সাথে ন্যায়ের জন্য আমি এই রাজপথে আসছি। তো আমিও চাই সরকারের কাছে আকুল আবেদন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, যেটা তারা বহাল রেখেছিল, এটা যাতে হচ্ছে সংস্করণ করা হয়, সংস্করণ করে সেটা যাতে হচ্ছে 5 থেকে 10% নিয়ে আসা হয়, এবং এটাও সাথে উল্লেখ করে দেওয়া হয় সন্তান পর্যন্ত সেটা প্রযোজ্য। পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য পিছিয়ে পড়া সেক্ষেত্রে বললাম যে উপজাতি এবং হচ্ছে যারা হচ্ছে প্রতিবন্ধী, ওটা তাদের জন্য সুবিধা রাখার প্রয়োজন আছে। কারণ তারা সাধারণ শিক্ষার্থীদের মতো হয়তো কম্পিটিশন করে আসতে পারবে না। তাদেরকে সৃষ্টিকর্তা মেধা দিয়েছে, কিন্তু মেধাটা কাজে লাগাতে পারতেছে না, হয়তো তারা বিভিন্ন কারণে পিছিয়ে আছে। সেই ক্ষেত্রে তাদের জন্য কিছুটা সুযোগ সুবিধা দেওয়া। কারণ প্রত্যেকটা গণপ্রজাতন্ত্রী প্রত্যেকটা দেশে কিন্তু কোটা সিস্টেম আছে। সেই ক্ষেত্রে কোটাটা এমন না যে 50 থেকে বেশি, 50%-এর বেশি, যেখানে পায় আমাদের দেশে 56% কোটা, সেটা চাই না। কোটাটাকে আমি এনে সেটা 10% নিয়ে আসতে হবে। কোটা সংস্করণ চাচ্ছে, কোটা আমরা টোটালি বন্ধ চাচ্ছি না। আর মুক্তিযোদ্ধা কোটা আমরা আজ আমাদের আন্দোলন 18 সালের আন্দোলন বা এই আন্দোলন কোনোটার কিন্তু মূল উদ্দেশ্য ছিল না কোটা বন্ধ করা। নেত্রী সেটা বন্ধ করে দিয়েছে, হয়তো এটা আমাদের উপর রাগ করে। আমরা ওই সময় চাই না যেটা বন্ধ করা না, আপনি বন্ধ করার প্রয়োজন ছিল না, আপনি সংস্কার করে এটাকে 10% নিয়ে আসেন, 30% আপনি যদি, ঠিক আছে 30% দরকার নেই, 15% রাখতেন, আলহামদুলিল্লাহ আমরা খুশি ছিলাম। কিন্তু আপনি টোটালি বন্ধ করছেন, বন্ধ যেহেতু করছেন সেটা আবার এখন যেহেতু চালু হয়েছে, এটাকে সংস্কার করে নিয়ে আসেন। আমরা চাই আমাদের এই আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে কোটাটাকে সংস্কার করে সেটা সীমিত পরিসর করা হোক, আর এবং এই কোটাটা সর্বোচ্চ সন্তান পর্যন্তই থাকুক। হল ছাড়ার নির্দেশনার পরে আমরা স্টুডেন্টরা স্যারদের সাথে কথা বলেছিলাম, এবং তাদের আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে অন্যায় যে দাবি এবং অন্যায়ভাবে জোর করে আমাদের যে হল থেকে বের করে দেওয়া হচ্ছে, এটা আমরা কখনোই মানি না, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা হল ছাড়বো না।
এবং সেক্ষেত্রে আমরা আশা করি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সাহায্য করবে। এবং আপনারা জানেন যে সারা বাংলাদেশে এই মুহূর্তে যে অবস্থা, বিশ্ববিদ্যালয় সবচেয়ে নিরাপদ জায়গা, সেইখান থেকে ছাত্রদের বের করে দেওয়া অন্য একটা চক্রান্ত অথবা উস্কানির কারণ হতে পারে বলে আমরা মনে করতেছি। এবং ছাত্ররা আজকে আপনারা দেখছেন যে শত শত ছাত্র আজকে গতকালকে থেকে আজকে আরও উপস্থিতি বেশি, এবং এই উপস্থিতি আশা করি দিন দিন বেড়ে ৫৫% কোটা সরকার চেঞ্জ করতে পারতেছে না, অথচ ছাত্রদের 15 দিন অর্ধ মাসেরও বেশি সময় ধরে ছাত্রদেরকে রাস্তায় রাখতে বাধ্য করতেছে। সেখানে তো আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা বক্তব্য আশাই করতে পারি। আগের বার 18 সালে যেমন একটা বক্তব্য দিয়েছিল, একটা বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রীর এতই সমস্যা হচ্ছে, আমরা প্রধানমন্ত্রীর কাছে এই কোশ্চেন রাখতে চাই এবং আমাদের যে আন্দোলন চলতেছে এটা ইনশাল্লাহ চলবে। শিক্ষার্থীদের দাবি হচ্ছে, আমরা এই যৌক্তিক আন্দোলনের নাম ছিল প্রথমে কোটা নিয়ে, কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি দেখতে পেয়েছি, আমাদের মতো যারা সাধারণ শিক্ষার্থী, যারা রাজনৈতিক কোনো কার্যক্রমে জড়িত না, তাদের উপরে কিছু সরকার কর্তৃক লেলিয়ে দেওয়া গোষ্ঠী হামলা করলো। এর পরবর্তীতে কি ডিসিশন আসলো, ইউজিসি থেকে কালকে ঘোষণা আসলো সাধারণ শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবে না। গত সপ্তাহ থেকেই কিন্তু আমরা অ্যাসাইনমেন্ট ল্যাপটপের জায়গায় আমাদের এখানে দেখেন আত্মরক্ষার জন্য আজকে লাঠি নিয়ে ঘুরতে হচ্ছে, আমাদের ঘোরার কথা কলম নিয়ে, আমাদের বসার কথা রিসার্চ পেপার নিয়ে, সে জায়গায় আমরা আজকে রাজপথে। আমাদের এই দাবিটা হচ্ছে কোটা নামক জিনিসটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা যে পরিমাণে দেখতে পাই 56% কোটা, এটা যৌক্তিক যে কোটাগুলো আছে, মাইনরিটি কোটা, নারী কোটাও আমাদের দরকার নেই, শুধুমাত্র প্রতিবন্ধী কোটা এবং এই সংক্রান্ত যারা হচ্ছে ডিসেবিলিটি অথবা আমরা যদি দেখতে পারি যে মাইনরিটি, এই কোটাগুলো থাকুক। তা বাদে বাংলাদেশে যেন আর কোনো কোটা এক্সিস্ট করা না হয় এবং এই কোটার পরিমাণটাও যেন খুব স্বল্প হয়, অর্থাৎ কোটা সংস্কার। এই কোটা সংস্কারের বিরুদ্ধে যারা আছে, আমরা যদি দেখি সরকার থেকে বিভিন্ন ধরনের আঘাত আসছে, এটা কিন্তু কোনো সরকার বিরোধী আন্দোলন না। আমরা চাচ্ছি যেটা যৌক্তিক আন্দোলন, সেই যৌক্তিক আন্দোলনটাকে মেনে নেওয়া হোক এবং ছাত্রদেরকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হোক এবং ছাত্রদের যেখানে অবস্থান করার জায়গা, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে দেওয়া হোক, তাদেরকে যেন জোরপূর্বক হল থেকে বের করে না দেওয়া হয় এবং ইউজিসি যেন এই ঘোষণাটা প্রত্যাহার করে নেয়, ছাত্ররা যেন শিক্ষাঙ্গনে ফিরতে পারে। এতটুকু। না, আমরা হলে থাকবো, আমাদের হলে সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে, আমরা হলে থাকবো। আমাদের প্রক্টর স্যার আসলে বলছে সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে, যারা যেতে ইচ্ছুক তারা যাবে, যারা যেতে ইচ্ছুক না তারা থাকবে। আমরা যেভাবে ছিলাম, যেভাবে ক্যাম্পাস এতদিন ঘুরেছি, আমরা সেভাবেই করবো, সেভাবেই থাকবো। বন্ধ থাকলে মূলত এখন পড়াশোনার কোনো ক্ষতি হবে কিনা? বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে তো ক্ষতি হচ্ছেই, আমাদের যেমন অনেকের এক্সাম বন্ধ হয়ে আছে, তো ক্ষতি তো হচ্ছেই। কি চাইছেন এখন? সুষ্ঠু সমাধান হোক সবকিছু, যেমন শিক্ষকরা যেমন কর্মবিরতিতে আছে, আমরা সাধারণ স্টুডেন্টরা যেমন হচ্ছে কোটা সংস্কারের জন্য আন্দোলন করছে, সেটা আবার কি রূপ নাও ধারণ করেছে আপনারাও দেখতে পাচ্ছেন। তো সবকিছু বন্ধ হোক, আমরা একটা শান্তশিষ্ট পরিবেশ চাই, আমরা পড়াশোনা করতে এসেছি, পড়াশোনা করতে চাই। ভিতরে কি ছাত্রলীগের কেউ আছে? না, আমাদের হলে ছাত্রলীগ নিয়ে কোনো প্রবলেম হয় না, এখন পর্যন্ত হয়নি, বা তারা আছে কিনা আমি সেটাও জানি না, কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হয়নি আমাদের সাথে। আপনারা কি এখন আন্দোলনে যাচ্ছেন? না, আমরা এমনি বের হচ্ছি। যে আমাদের দাবি যেটা সেটা মেনে না পর্যন্ত আমরা কেউই রাস্তা ছাড়বো না। এতদিন শুধু গভর্নমেন্ট থেকে, প্রাইভেট পাবলিক ভার্সিটি থেকে এতদিন সব আন্দোলন করা হয়েছে, আজকে আমরা প্রাইভেট ভার্সিটিও নেমে গেছি, কলেজ, ভিএল কলেজ সবই আমরা রাস্তায় নামছি। আমাদের দাবি মেনে না পর্যন্ত এই আন্দোলন থামবে না। আমরা ক্লাস করবো না, আমরা সবকিছু বয়কট করে দিচ্ছি, আমাদের দাবি মানা হবে, তারপর আবার আমরা আমাদের পড়াশোনায় ফিরে যাবো। তো প্রথমে আমরা চেয়েছিলাম যে আমাদের যে কোটা বৈষম্য আসলে এটা থাকবে না, কিন্তু আমাদের এই ন্যায্য দাবিতে সরকারি দলের পোষ্য ছাত্র সংগঠন অন্যায়কৃতভাবে আমাদের সব জায়গায় ঢাকা, খুলনা, চট্টগ্রাম হামলা করে আমাদের ভাই বোনদের রক্তাক্ত করে ফেলেছে। পুরো বাংলাদেশে অলরেডি 8 জনের ওপর মেরে ফেলেছে। আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আমাদের ভাইকে হত্যা করেছে, আমাদের বিএল কলেজে, খুলনা বিএল কলেজের সমন্বয়কে গুম করে ফেলাইছে। আমাদের ন্যায্য আন্দোলনে যদি আমাদের এইভাবে বাধা প্রদান করে সরকার, আমরা নিরস্ত্র সাধারণ স্কুল কলেজের ছাত্র, আমরা এইটা মানে আমাদের হাতে কোনো উপায় নেই এটা প্রোটেক্ট করার জন্য। সেহেতু আমরা পুলিশ ভাইরা এখানে আছে, আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি যেন তৃতীয় কোনো পক্ষ আমাদের উপর কোনো অত্যাচার না করতে পারে এবং সরকার যেন আমাদের ন্যায্য দাবিটা মেনে নেয়। আমাদের মূলত একটাই দাবি, সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন। আমাদের আন্দোলনটা সম্পূর্ণ অরাজনৈতিক, এখানে কোনো অন্যান্য দলের কোনো সম্পৃক্ততা নেই, এটা শুধুমাত্র সাধারণ ছাত্রদের একটা আন্দোলন, তাদের অধিকার আদায়ের আন্দোলন। তবে আমরা কোনো প্রকার সহিংসতা ছাড়াই আন্দোলনটা করতে চাচ্ছি এবং এখানে আমরা অন্য কোনো রাজনৈতিক দলের সহায়তাও চাচ্ছি না। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন, ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কি বলবেন, কি বলার রয়েছে আপনাদের, কি বলতে চান। প্রকৃতপক্ষে আন্দরিব রহমান পার্থ ভাইকে ধন্যবাদ জানাই আমি ব্যক্তিগতভাবে, তার কারণ তিনি যে শিক্ষার্থীদের পক্ষে কথা বললেন এভাবে, এই জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আন্দরিব রহমান পার্থকে। একই সাথে বলবো, যে সমস্ত শিক্ষার্থীরা জীবন দিয়েছে
তাদের এই জীবন দেওয়া বৃথা যাবে না। যে সমস্ত শিক্ষার্থীদের রক্ত রাজপথে ঝরেছে তাদের এই রক্ত ঝরা বৃথা যাবে না কোনোভাবেই। আমরা আমাদের দাবি আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের মতামত, এই কোটা বিরোধী আন্দোলনকে আপনারা কি সমর্থন করেন নাকি সমর্থন করেন না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের মতো ভিডিওটা শেষ করছি। ভিডিও শেষ করার আগে বলবো আপনাদেরকে, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী সমস্ত আপডেট আপনাদের কাছে সকলের আগে পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আন্দারিব রহমান পার্থ ভাইয়ের মুখ থেকে কোটা বিরোধী আন্দোলন বিষয়ে যে কথা শুনলেন সে সম্পর্কে আপনাদের মতামতটা অবশ্যই জানিয়ে যাবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা শেয়ার করার অনুরোধ জানাচ্ছি, সকলের মাঝে ছড়িয়ে দিন ভিডিওটা শেয়ার করে। আল্লাহ হাফেজ।